ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন আবারও জানালেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট সমাধানের 7 প্রস্তাব। ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে দেশের মানুষ, বললেন মঈন খান। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। চক্ষু হাসপাতালে ভর্তি 493 জুলাই যোদ্ধার এক চোখ নষ্ট, 2 চোখ হারিয়েছেন 11 জন। ট্রাইব্যুনালে চিকিৎসকের জবানবন্দি। এবং পুলিশে নিয়োগ বাণিজ্য বন্ধে কঠোর অবস্থানে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জিএমপি কমিশনারকে শোকজ। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে এবং এ সরকার তখন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সোমবার কক্সবাজারের হোটেল বে ওয়াচে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত অংশীজন সংলাপে তিনি এসব কথা বলেন। এই সংলাপের মধ্য দিয়ে রোহিঙ্গাদের ঘরে ফেরার সুযোগ তৈরি হবে বলেও আশা করেন প্রধান উপদেষ্টা। বাতেন বিপ্লবের রিপোর্ট। কক্সবাজারের হোটেল বে ওয়াচে রোহিঙ্গা ইস্যুতে 3 দিন ব্যাপী অংশীজন সংলাপে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধান উপদেষ্টা। এতে 40টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। 8 বছরেরও বেশি সময় ধরে মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সমস্যা সমাধানের এই সংলাপে জাতিসংঘ সহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন যোগ দিয়েছেন। Distinguished participants, it is not only the responsibility of Bangladesh but also of the international community. প্রফেসর ইউনুস বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশ এখন স্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের জায়গায় তখন নির্বাচিত একটি সরকার দায়িত্ব নেবে বলেও জানান তিনি। And the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. মিয়ানমার জান্তা ও আরাকান আর্মিদের নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, তাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো সবার নৈতিক দায়িত্ব। We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Hence we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. সম্মেলন থেকে আসা প্রস্তাব এবং বক্তব্যগুলো আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠেয় সম্মেলনে তুলে ধরবে বাংলাদেশ সরকার। To undertake consolidated efforts for adequate and sustainable funding for future as well. বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 17 বছর ভোট না দিতে পারা মানুষেরাই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলটি। দেশে গণতন্ত্রকে বাস্তবায়নের জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্দুক নয়, সেটা হচ্ছে নির্বাচন। সুষ্ঠু এবং অবাধ ভোটের মাধ্যমেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব। শ্রদ্ধা এবং মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি আরও বলেন, বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যেই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কাজেই বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। 2009 সালে যাদের বয়স 18 বছর ছিল না, আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন, তারা 35 পার হয়ে গেছে। তারা ভোট দিতে পারেনি। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ হবে। জুলাই আন্দোলনে গুরুতর আহত হয়ে চক্ষু বিজ্ঞান হাসপাতালে ভর্তি হওয়া 493 জন আন্দোলনকারী চিরতরে এক চোখ হারিয়েছে, আর 2 চোখ হারিয়েছে 11 জন আন্দোলনকারী।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে এসে এমনটা জানিয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর জাকিয়া সুলতানা নীলা। এছাড়া জুলাই আন্দোলনে ১৯ জুলাই শেখ হাসিনার নির্দেশে বিজিবি সদস্য রেদওয়ান আন্দোলনকারীদের ওপর গুলি করে বলে ট্রাইব্যুনালকে জানালেন শহীদ মারুফের বাবা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ অষ্টম দিনের মতো এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার ২ জন চিকিৎসক এবং জুলাই আন্দোলনের শহীদ মারুফের বাবা সাক্ষী দেন। পরে এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। ছিল তাদের যে চেহারার বিভৎসতা তার বর্ণনা দিয়েছেন। ওনারা যে পরিসংখ্যানটা দিয়েছেন তাতে দেখা যায় এই ১৭ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যে প্রেজেন্টেশনটা দিয়েছেন তাতে দেখা যায় হাজারেরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছে। হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও জানান, অস্ত্রের তথ্যদাতাদের পরিচয় গোপন করা হবে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্ট। গত বছরের জুলাই আগস্টে আন্দোলনের সময় সরকারের বেশ কিছু অস্ত্র লুট হয়। বছর পার হয়ে গেলেও সে অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। অস্ত্র উদ্ধারে আমাদের এখানে তো যত উদ্ধারে অত টাকা যাবে। যদি আপনি দুইটা অস্ত্র হাতিয়া ধরেন একটা এলএমজি উঠে দিলে তো একবারই ৫ লাখ টাকা পেয়ে যাবে। এইগুলি কিন্তু আমাদের লুট হওয়া অস্ত্র। চায়না রাইফেল হলো ১ লক্ষ, এসএমজিও ১ লাখ। গাজীপুরে পুলিশ কমিশনার যাওয়া আসার সময় রাস্তা বন্ধ রাখার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা এটা নিয়ে এখানে আমাদের আলোচনা হয়েছে, এই ক্ষেত্রে আমরা আইজি মহোদয় অলরেডি একটা ডিসিশন নিছে, আপনারা হয়তো কিছুদিনের ভিতরে জানতে পারবেন। প্রথম হলো তার নিয়ম মত হলো তার কারণ দর্শানো, ওইটা উনি কারণ দর্শানো ব্যাখ্যাটা তলব করেন। জনগণ এবং রাজনৈতিক দল নির্বাচনমুখী হলে সব সমস্যা কমে যাবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মা এবং ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় উল্টো থানায় অভিযোগ করতে গেলে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। সোমবার উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতুলি এলাকায় এই ঘটনা ঘটে। আহত ওমর ফারুক জানান, দীর্ঘদিন ধরে 14.5% জমি নিয়ে তাদের সাথে একই এলাকার আব্দুল সোবহানের সাথে বিরোধ চলে আসছিল। বর্তমানে এই জমি নিয়ে আদালতে মামলা চলমান। এদিকে সোমবার সেই জমি থেকে জোরপূর্বক গাছ কাটতে যায় সোবহান এবং তার ছেলেরা। এ সময় ওমর ফারুক বাধা দিতে আসলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোবহান তার ছেলে ফেরদৌস, আলামিন, মাজাহার, হাসিবুল সহ 10 থেকে 12 জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওমর ফারুক ও তার মা মাহমুদা বেগমকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। টাঙ্গাইলে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানির আয়োজন করে জেলা দুর্নীতি দমন কমিশন। টাঙ্গাইলের বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি এবং অনিয়মের শিকার নাগরিকদের নানা অভিযোগ শোনা হয়। একই সাথে বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের পাশাপাশি অনেক অভিযোগের নিষ্পত্তি হয় গণশুনানিতে। এতে মোট ৬৯টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এবং সঞ্চালনায় গণশুনানিতে অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ার শেড ঘোষণা করায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ইটভাটা মালিক সমিতির উদ্যোগে আমিনবাজার এলাকায় শফিউল্লাহ কমিউনিটি সেন্টারে সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইটভাটা মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোনায়েম খান রাজা, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম, ইটভাটা মালিক সমিতির সদস্য মোক্তার হোসেন, বাহারুদ্দিন সহ আরও অনেকে। চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ কর্তৃক প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পর তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ কামরুজ্জামানের হাতে স্মারকলিপি তুলে দেয় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীগণ কর্মক্ষেত্রে এবং শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা বজায় রাখার জন্য তাদের দাবিগুলো বাস্তবায়নে আন্তরিক হবেন। স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় উদ্যোক্তাদের জন্য এই সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের মাধ্যমে দেশের ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প খাতের নতুন উদ্যোক্তাদের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে দক্ষতা উন্নয়ন করা হবে। ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শীর্ষক এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও SICIP এর নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের চাকরিচ্যুত কর্মচারী-কর্মকর্তারা চাকরি ফিরে পেতে প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। চাকরিচ্যুত কর্মচারীদের অভিযোগ, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, কর্মকর্তাদের নিজ প্রতিষ্ঠানে ঠিকাদারি ব্যবসা করা, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের পুনর্বাসন এবং স্বজন প্রীতির কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। দেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে এখনও চলছে তাদের আধিপত্য। গত কয়েক মাসে EDCL এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামাদ মৃধার ছত্র ছায়ায় ছাঁটাই করা হয়েছে 722 জনেরও বেশি কর্মকর্তা কর্মচারীকে। কারো চাকরিচ্যুত করেন নাই। আমি নিষ্ঠার সাথে 15 বছর এই প্রতিষ্ঠানে চাকরি করেছি। আমার কোনো নিয়ম না মেনেই আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আর আমার সাথে যারা চাকরিচ্যুত হয়েছেন তারা অনেকেই চাকরি বহাল হয়েছে, তাদের চাকরি তারা ফেরত পাইছেন। তার একটাই কারণ, তারা টাকা দিয়ে পুনরায় আবার তারা চাকরি বহাল নিয়েছে। আমি গরিব মানুষ, আমি চাকরি নিতে পারিনি, একটাই কারণ আমার কাছে টাকা নেই। দেশের শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারি ওয়্যার্স প্রস্তুতকারক মাল্টিন্যাশনাল ব্র্যান্ড RK সিরামিক্সের নতুন আউটলেট সোমবার চট্টগ্রামের আগ্রাবাদ ছোট পুল এক্সেস রোডে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার দে। এছাড়াও উপস্থিত ছিলেন GM এবং হেড অফ সেলস মোহাম্মদ রাশেদুজ্জামান, DGM ও হেড অফ মার্কেটিং SM আরাফাতুর রহমান সহ প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। নতুন এই আউটলেটে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পছন্দের টাইলস এবং স্যানিটারি ওয়্যার্স ক্রয়ের সুযোগ পাবেন। উদ্বোধনী উপলক্ষে নির্দিষ্ট পণ্যে থাকছে সর্বোচ্চ 70% পর্যন্ত বিশেষ মূল্য ছাড়। বাংলাদেশের রোগীদের বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্যসেবার আন্তর্জাতিক হাসপাতাল চেইন অ্যাপোলোর অঙ্গ প্রতিষ্ঠান অ্যাপোলো ক্লিনিক এখন ঢাকায়। বাংলাদেশে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী GMI গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান JMI স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অ্যাপোলো ক্লিনিকের কার্যক্রম উদ্বোধন করা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে যাত্রা শুরু করল ভারতের অ্যাপোলো ক্লিনিক। JMI গ্রুপের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির এবং মহাসচিব জাকির হোসেন। JMI হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালক ওয়াই কোয়ান কিম, অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের হেড অফ ফ্র্যাঞ্চাইজি বিজনেস
তরুণ গুলাটি জেএমআই গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাবেদ ইকবাল পাঠান, আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক নাবিল এবং জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর তামজিদ আলম। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, আবারও জানালেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট সমাধানে 7 প্রস্তাব। ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে দেশের মানুষ, বললেন মঈন খান। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। পুলিশে নিয়োগ বাণিজ্য বন্ধে কঠোর অবস্থানে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জিএমপি কমিশনারকে শোকজ। এবং বাংলাদেশের রোহিঙ্গা প্রবেশের 8 বছর আজ, এখনো শুরু হয়নি প্রত্যাবাসন। জাতিসংঘের দিকে তাকিয়ে সরকার। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।